রাজলক্ষ্মী যখন স্পষ্টই দেখলেন আশা মহেন্দ্রের মন বাঁধতে পারছে না, তখন তার মনে হলো অন্তত আমার ব্যামো উপলক্ষ করেও যদি মহেন্দ্রকে থাকতে হয় সেও ভালো। তার ভয় হতে লাগলো পাছে তার অসুখ একেবারে সেরে যায়। আশাকে ভাঁড়িয়ে ওষুধ তিনি ফেলে দিতে আরম্ভ করলেন। অন্যমনস্ক মহেন্দ্র বড় একটা খেয়াল করতো না, কিন্তু আশা দেখতে পেত রাজলক্ষ্মীর রোগ কিছুই কমছে না, বরঞ্চ যেন বাড়ছে। আশা ভাবত মহেন্দ্র যথেষ্ট যত্ন ও চিন্তা করে ওষুধ নির্বাচন করছে না। মহেন্দ্রের মন এতই উদ্ভ্রান্ত যে মাতার পীড়াও তাকে চেতিয়ে তুলতে পারছে না। মহেন্দ্রের এত বড় দুর্গতিতে আশা তাকে মনে মনে ধিক্কার না দিয়ে থাকতে পারল না। একদিকে নষ্ট হলে মানুষ কি সকল দিকেই এমনি করে নষ্ট হয়? একদিন সন্ধ্যাকালে রোগের কষ্টের সময় রাজলক্ষ্মীর বিহারীকে মনে পড়ে গেল। কতদিন বিহারী আসেনি তার ঠিক নেই। আশাকে জিজ্ঞাসা করলেন, বৌমা, বিহারী এখন কোথায় আছে জানো? আশা বুঝতে পারল চিরকাল রোগতাপের সময় বিহারী মার সেবা করে এসেছে, তাই কষ্টের সময় বিহারীকেই মাতার মনে পড়ছে। হায়, এই সংসারের অটল নির্ভর সেই চিরকালের বিহারীও দূর হলো। বিহারী ঠাকুরপো থাকলে এই দুঃসময়ে মার যত্ন হতো। এর মতো তিনি হৃদয়হীন নন। আশার হৃদয় থেকে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। রাজলক্ষ্মী, বিহারীর সঙ্গে মহিন বুঝি ঝগড়া করেছে? বড় অন্যায় করেছে বৌমা। তার মতো এমন হিতাকাঙ্ক্ষী বন্ধু মহিনের আর কেউ নেই। বলতে বলতে তার দুই চোখের কোণে অশ্রুজল জড়ো হলো। একে একে আশার অনেক কথা মনে পড়ল। অন্ধ মূঢ় আশাকে যথাসময়ে সতর্ক করবার জন্য বিহারী কত রূপে কত চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টার ফলে সে ক্রমশই আশার অপ্রিয় হয়ে উঠেছে। সেই কথা মনে করে আজ আশা মনে মনে নিজেকে তীব্রভাবে অপমান করতে লাগলো। একমাত্র সুহৃদকে লাঞ্ছিত করে একমাত্র শত্রুকে যে বক্ষে টেনে নেয়, বিধাতা সেই কৃতঘ্ন মূর্খকে কেন না শাস্তি দেবেন? ভগ্ন হৃদয় বিহারী যে নিঃশ্বাস ফেলে এ ঘর থেকে বিদায় হয়ে গেছে, সে নিঃশ্বাস কি এ ঘরকে লাগবে না? আবার অনেকক্ষণ চিন্তিত মুখে থেকে রাজলক্ষ্মী হঠাৎ বলে উঠলেন, বৌমা, বিহারী যদি থাকতো তবে এই দুর্দিনে সে আমাদের রক্ষা করতে পারত, এত দূর পর্যন্ত গড়াতে পেত না। আশা নিস্তব্ধ হয়ে ভাবতে লাগলো। রাজলক্ষ্মী নিঃশ্বাস ফেলে বললেন, সে যদি খবর পায় আমার ব্যামো হয়েছে, তবে সে না এসে থাকতে পারবে না। আশা বুঝল রাজলক্ষ্মীর ইচ্ছা বিহারী খবরটা পায়। বিহারীর অভাবে তিনি আজকাল একেবারে নিরাশ্রয় হয়ে পড়েছেন। ঘরের আলো নিভিয়ে দিয়ে মহেন্দ্র জ্যোৎস্নায় জানলার কাছে চুপ করে দাঁড়িয়েছিল। পড়তে আর ভালো লাগে না, গৃহে কোনো সুখ নেই। যারা পরমাত্মীয় তাদের সঙ্গে সহজভাবে সম্বন্ধ দূর হয়ে গেল। তাদেরকে পরের মতো অনায়াসে ফেলে দেওয়া যায় না, আবার প্রিয়জনের মতো অনায়াসে তাদেরকে গ্রহণ করা যায় না। তাদের সেই অত্যায্য আত্মীয়তা অহরহ অসহ্য ভারের মতো বক্ষে চেপে থাকে। মার সামনে যেতে মহেন্দ্রের ইচ্ছা হয় না। তিনি হঠাৎ মহেন্দ্রকে কাছে আসতে দেখলেই এমন একটা শঙ্কিত উদ্বেগের সঙ্গে তার মুখের দিকে চান যে মহেন্দ্রকে তা আঘাত করে। আশা কোনো উপলক্ষে কাছে এলে তার সঙ্গে কথা কওয়াও কঠিন হয়, চুপ করে থাকাও কষ্টকর হয়ে ওঠে। এমন করে দিন আর কাটতে চায় না। মহেন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করেছিল অন্তত 7 দিন সে বিনোদিনীর সঙ্গে একেবারেই দেখা করবে না। আরো 2 দিন বাকি আছে, কেমন করে সে 2 দিন কাটবে? মহেন্দ্র পেছনে পদশব্দ শুনল, বুঝল আশা ঘরে প্রবেশ করেছে। যেন শুনতে পায়নি এমন ভান করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আশা সে ভানটুকু বুঝতে পারল, তবু ঘর থেকে চলে গেল না। পিছনে দাঁড়িয়ে বলল, একটা কথা আছে, সেইটে বলেই আমি যাচ্ছি। মহেন্দ্র ফিরে বলল, যেতে হবে কেন, একটু বসেই না। আশা এই ভদ্রতাটুকুতে কান্না দিয়ে স্থির দাঁড়িয়ে বলল, বিহারী ঠাকুরপোকে মার অসুখের খবর দেওয়া উচিত। বিহারীর নাম শুনে মহেন্দ্রর গভীর হৃদয় ক্ষতে ঘা পড়ল। নিজেকে একটুখানি সামলিয়ে নিয়ে বলল, কেন উচিত? আমার চিকিৎসায় বুঝি বিশ্বাস হয় না? মহেন্দ্র মাতার চিকিৎসায় যথোচিত যত্ন করছে না, এই ভৎসনায় আশার হৃদয় পরিপূর্ণ হয়েছিল। তাই তার মুখ দিয়ে বের হলো, কই,
মার ব্যামো তো কিছুই ভালো হয়নি, দিনে দিনে আরো যেন বেড়ে উঠছে। এই সামান্য কথাটার ভিতরকার উত্তাপ মহেন্দ্র বুঝতে পারল। এমন গূঢ় ভৎসনা আশা আর কখনোই মহেন্দ্রকে করেনি। মহেন্দ্র নিজের অহংকারে আহত হয়ে বিস্মিত বিদ্রুপের সঙ্গে বলল, তোমার কাছে ডাক্তারি শিখতে হবে দেখছি। আশা এই বিদ্রুপে তার পুঞ্জীভূত বেদনার উপরে হঠাৎ অপ্রত্যাশিত আঘাত পেল। তার উপরে ঘর অন্ধকার ছিল, তাই সেই চিরকালের নিরুত্তর আশা আজ অসংকোচে উদ্দীপ্ত তেজের সঙ্গে বলে উঠল, ডাক্তারি না শেখো, মাকে যত্ন করা শিখতে পারো। আশার কাছে এমন জবাব পেয়ে মহেন্দ্রের বিস্ময়ের সীমা রইল না। এই অনভ্যস্ত তীব্র বাক্যে মহেন্দ্র নিষ্ঠুর হয়ে উঠল। বলল, তোমার বিহারী ঠাকুরপোকে কেন এই বাড়িতে আসতে নিষেধ করেছি তা তো তুমি জানো, আবার তাকে স্মরণ করছো বুঝি? আশা দ্রুতপদে ঘর থেকে চলে গেল। লজ্জার ঝড়ে যেন তাকে ঠেলে নিয়ে গেল। লজ্জা তার নিজের জন্য নয়, অপরাধে যে ব্যক্তি মগ্ন হয়ে আছে সে এমন অন্যায় অপবাদ মুখে উচ্চারণ করতে পারে, এত বড় নির্লজ্জতাকে পর্বত প্রমাণ লজ্জা দিয়েও ঢাকা যায় না। আশা চলে গেলেই মহেন্দ্র নিজের সম্পূর্ণ পরাভব অনুভব করতে পারল। আশা যে কোনো কালে কোনো অবস্থাতেই মহেন্দ্রকে এমন ধিক্কার করতে পারে তা মহেন্দ্র কল্পনাও করতে পারে না। মহেন্দ্র দেখল যেখানে তার সিংহাসন ছিল সেখানে সে ধুলোয় লুটোচ্ছে। এতদিন পরে তার আশঙ্কা হলো পাছে আশার বেদনা ঘৃণায় পরিণত হয়। ওদিকে বিহারীর কথা মনে আসতেই বিনোদিনী সম্বন্ধে চিন্তা তাকে অধীর করে তুলল। বিহারী পশ্চিম থেকে ফিরেছে কিনা কে জানে, ইতিমধ্যে বিনোদিনী তার ঠিকানা জানতেও পারে। বিনোদিনীর সঙ্গে বিহারীর দেখা হওয়াও অসম্ভব নয়। মহেন্দ্রের আর প্রতিজ্ঞা রক্ষা হয় না। রাত্রে রাজলক্ষ্মীর বুকের কষ্ট বাড়ল। তিনি আর থাকতে না পেরে নিজেই মহেন্দ্রকে ডেকে পাঠালেন। কষ্টে বাক্য উচ্চারণ করে বললেন, মহেন, বিহারীকে আমার বড় দেখতে ইচ্ছা হয়, অনেকদিন সে আসেনি। আশা শাশুড়িকে বাতাস করছিল, সে মুখ নিচু করে রইল। মহেন্দ্র বলল, সে এখানে নেই, পশ্চিমে কোথায় চলে গেছে। রাজলক্ষ্মী বললেন, আমার মন বলছে সেখানেই আছে, কেবল কেবল তোর উপর অভিমান করে আসছে না। আমার মাথা খা, কাল একবার তুই তার বাড়িতে যাস। মহেন্দ্র বলল, আচ্ছা যাব। আজ সকলেই বিহারীকে ডাকছে। মহেন্দ্র নিজেকে বিশ্বের পরিত্যক্ত বলে বোধ করল। পরদিন প্রত্যুষেই মহেন্দ্র বিহারীর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। দেখল দ্বারের কাছে অনেকগুলো গরুর গাড়িতে ভৃত্যগণ আসবাব বোঝাই করছে। ভোজুকে মহেন্দ্র জিজ্ঞাসা করল, ব্যাপারখানা কি? ভোজু বলল, বাবু বালিতে গঙ্গার ধারে একটি বাগান নিয়েছেন, সেখানে জিনিসপত্র চলেছে। মহেন্দ্র জিজ্ঞাসা করল, বাবু বাড়িতে আছেন নাকি? ভোজু বলল, তিনি 2 দিন মাত্র কলকাতায় থেকে কাল বাগানে চলে গেছেন। শুনে মহেন্দ্রের মন আশঙ্কায় পূর্ণ হয়ে গেল। সে অনুপস্থিত ছিল। ইতিমধ্যে বিনোদিনী ও বিহারীতে যে দেখা হয়েছে এতে তার মনে কোনো সন্দেহ রইল না। সে কল্পনা চোখে দেখল বিনোদিনীর বাসার সামনেও এতক্ষণে গরুর গাড়ি বোঝাই হচ্ছে। তার নিশ্চয় বোধ হলো এই জন্যেই নির্বোধ আমাকে বিনোদিনী বাসা থেকে দূর করে রেখেছিল। মুহূর্তকাল বিলম্ব না করে মহেন্দ্র তার গাড়িতে চড়ে কোচম্যানকে হাঁকাতে বলল। ঘোড়া যথেষ্ট দ্রুত চলছে না বলে মহেন্দ্র মাঝে মাঝে কোচম্যানকে গালি দিল। গুলির মধ্যে সে বাসার দ্বারের সম্মুখে পৌঁছে দেখল সেখানে যাত্রার কোনো আয়োজন নেই। ভয় হলো পাছে সে কার্য পূর্বেই সমাধা হয়ে থাকে। বেগে দ্বারে আঘাত করল। ভিতর থেকে বৃদ্ধ চাকর দরজা খুলে দেবা মাত্র মহেন্দ্র জিজ্ঞাসা করল, সব খবর ভালো তো? সে বলল, আগে হ্যাঁ, ভালো বইকে। মহেন্দ্র উপরে গিয়ে দেখল বিনোদিনী স্নানে গিয়েছে। তার নির্জন শয়ন ঘরে প্রবেশ করে মহেন্দ্র বিনোদিনীর গত রাত্রে ব্যবহৃত শয্যার উপর লুটিয়ে পড়ল। সেই কোমল আস্তরণকে 2 প্রসারিত হস্তে বক্ষের কাছে আকর্ষণ করল এবং তাকে ঘ্রাণ করে তার উপরে মুখ রেখে বলতে লাগলো, নিষ্ঠুর নিষ্ঠুর।
এরূপে হৃদয়োচ্ছ্বাস উন্মুক্ত করে দিয়ে শয্যা থেকে উঠে মহেন্দ্র অধীরভাবে বিনোদিনীর প্রতীক্ষা করতে লাগলো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে দেখলো একখানা বাংলা খবরের কাগজ নিচের বিছানায় খোলা পড়ে আছে। সময় কাটাবার জন্য কতকটা অন্যমনস্কভাবে সেখানা তুলে নিল। যেখানে চোখ পড়ল মহেন্দ্র সেইখানেই বিহারীর নাম দেখতে পেল। এক মুহূর্তে তার সমস্ত মন খবরের কাগজের সেই জায়গাটাতেই ঝুঁকে পড়ল। একজন পত্রপ্রেরক লিখছে, অল্প বেতনের দরিদ্র কেরানিগণ রুগ্ন হয়ে পড়লে তাদের বিনামূল্যে চিকিৎসা ও সেবার জন্য বিহারী বালিতে গঙ্গার ধারে একটি বাগান নিয়েছেন। সেখানে এককালে 5 জনকে আশ্রয় দেবার বন্দোবস্ত হয়েছে, ইত্যাদি। বিনোদিনী এই খবরটা পড়েছে। পড়ে তার কেমন ভাব হলো। নিশ্চয়ই তার মনটা সেই দিকে পালাই পালাই করছে। শুধু সেজন্য নয়, মহেন্দ্রের মন এই কারণে আরো ছটফট করতে লাগলো যে বিহারী এই সংকল্পে তার প্রতি বিনোদিনীর ভক্তি আরো বেড়ে উঠবে। বিহারীকে মহেন্দ্র মনে মনে হামবাগ বলল। বিহারীর এই কাজটাকে হুজুগ বলে অভিহিত করলো। বলল, লোকের হিতকারী হয়ে উঠবার হুজুগ বিহারীর ছেলেবেলা থেকেই আছে। মহেন্দ্র নিজেকে বিহারীর তুলনায় একান্ত অকপট অকৃত্রিম বলে বাহবা দেবার চেষ্টা করলো। বলল, ঔদার্য ও আত্মত্যাগের ভরঙে মূঢ় লোক ভোলাবার চেষ্টাকে আমি ঘৃণা করি। কিন্তু হায়, এই পরম নিশ্চেষ্ট অকৃত্রিমতার মাহাত্ম্য লোকে অর্থাৎ বিশেষ কোনো একটি লোক হয়তো বুঝবে না। মহেন্দ্রের মনে হতে লাগলো বিহারী যেন তার উপরে এও একটা চাল চেলেছে। বিনোদিনীর পদশব্দ শুনে মহেন্দ্র তাড়াতাড়ি কাগজখানা মোড়ে তার উপরে চেপে বসল। স্নাত বিনোদিনী ঘরে প্রবেশ করলে মহেন্দ্র তার মুখের দিকে চেয়ে বিস্মিত হয়ে উঠল। তার কি এক অপরূপ পরিবর্তন হয়েছে। সে যেন এই কদিন আগুন জেলে তপস্যা করছিল। তার শরীর কৃশ হয়েছে এবং সেই কৃশতা ভেদ করে তার পাণ্ডবর্ণ মুখে একটা দীপ্তি বের হচ্ছে। বিনোদিনী বিহারীর পত্রের আশা ত্যাগ করেছে। নিজের প্রতি বিহারীর নিরতিশয় অবজ্ঞা কল্পনা করে সে অহরাত্রি নিঃশব্দে দগ্ধ হচ্ছিল। এই দাহ থেকে নিষ্কৃতি পাবার কোনো পথ তার কাছে ছিল না। বিহারী যেন তাকেই তিরস্কার করে পশ্চিমে চলে গেছে। তার নাগাল পাবার কোনো উপায় বিনোদিনীর হাতে নেই। কর্মপরায়ণা নিরলসা বিনোদিনী কর্মের অভাবে এই ক্ষুদ্র বাসার মধ্যে যেন রুদ্ধশ্বাস হয়ে উঠছিল। তার সমস্ত উদ্যম তার নিজেকে ক্ষতবিক্ষত করে আঘাত করছিল। তার সমস্ত ভাবী জীবনকে এই প্রেমহীন কর্মহীন আনন্দহীন বাসার মধ্যে, এই রুদ্ধ গলির মধ্যে চিরকালের জন্য আবদ্ধ কল্পনা করে তার বিদ্রোহী প্রকৃতি আয়ত্তাতীত অদৃষ্টের বিরুদ্ধে যেন আকাশে মাথা ঠুকবার ব্যর্থ চেষ্টা করছিল। যে মূঢ় মহেন্দ্র বিনোদিনীর সমস্ত মুক্তির পথ চারদিক থেকে রুদ্ধ করে তার জীবনকে এমন সংকীর্ণ করে তুলেছে, তার প্রতি বিনোদিনীর ঘৃণা ও বিদ্বেষের সীমা ছিল না। বিনোদিনী বুঝতে পেরেছিল সেই মহেন্দ্রকে সে কিছুতেই আর দূরে ঠেলে রাখতে পারবে না। এই ক্ষুদ্র বাসায় মহেন্দ্র তার কাছে ঘেঁষে সামনে এসে বসবে। প্রতিদিন অলক্ষ্য আকর্ষণে তিলে তিলে তার দিকে অধিকতর অগ্রসর হতে থাকবে। এই অন্ধকূপে, এই সমাজভ্রষ্ট জীবনের পঙ্কসজ্জায় ঘৃণা এবং আসক্তির মধ্যে যে প্রাত্যহিক লড়াই হতে থাকবে তা অত্যন্ত বীভৎস। বিনোদিনী স্বহস্তে স্বচেষ্টায় মাটি খুঁড়ে মহেন্দ্রের হৃদয়ের অন্তঃস্থল থেকে এই যে একটা লোল জিহ্বা লোলুপাতার ক্লেদাক্ত সরীসৃপকে বের করেছে, এর পুচ্ছপাশ থেকে সে নিজেকে কেমন করে রক্ষা করবে? একে বিনোদিনীর ব্যথিত হৃদয়, তাতে এই ক্ষুদ্র অবরুদ্ধ বাসা, তাতে মহেন্দ্রের বাসনা তরঙ্গের অহরহ অভিঘাত। এটা কল্পনা করেও বিনোদিনীর সমস্ত চিত্ত আতঙ্কে পীড়িত হয়ে ওঠে। জীবনে এর সমাপ্তি কোথায়? কবে সে এই সমস্ত হতে বের হতে পারবে? বিনোদিনীর সেই কৃষ পাণ্ডুর মুখ দেখে মহেন্দ্রের মনে ঈর্ষা নল জ্বলে উঠল। তার কি এমন কোনো শক্তি নেই যার দ্বারা সে বিহারীর চিন্তা থেকে এই তপস্বিনীকে বলপূর্বক উৎপাটিত করে নিতে পারে? ঈগল যেমন মেষশাবককে এক নিমিষে ছোঁ মেরে তার সুদুর্গম অভ্রভেদী পর্বত নেড়ে উত্তীর্ণ করে, তেমনি এমনকি কোনো মেঘ পরিবৃত
নিখিল বিস্তৃত স্থান নেই যেখানে একাকী মহেন্দ্র তার এই কোমল সুন্দর শিকারটিকে আপনার বুকের কাছে লুকিয়ে রাখতে পারে। ঈর্ষার উত্তাপে তার ইচ্ছার আগ্রহ চতুর্গুণ বেড়ে উঠল। আর কি সে এক মুহূর্ত বিনোদিনীকে চোখের আড়াল করতে পারবে? বিহারীর বিভীষিকাকে অহরহ ঠেকিয়ে রাখতে হবে। তাকে সূচ্যগ্র মাত্র অবকাশ দিতে আর তো মহেন্দ্র সাহস হবে না। বিরহতাপে রমণীর সৌন্দর্যকে সুকুমার করে তোলে। মহেন্দ্র এ কথা সংস্কৃত কাব্যে পড়েছিল। আজ বিনোদিনীকে দেখে সে তা যতই অনুভব করতে লাগল, ততই সুখমিশ্রিত দুঃখের সুতীব্র আলোড়নে তার হৃদয় একান্ত মথিত হয়ে উঠল। বিনোদিনী ক্ষণকাল স্থির হয়ে থেকে মহেন্দ্রকে জিজ্ঞাসা করল, তুমি কি চা খেয়ে এসেছ? মহেন্দ্র বলল, না হয় খেয়ে এসেছি, তাই বলে সহস্তে আর এক পেয়ালা দিতে কৃপণতা করো না। পেয়ালা মুঝ ভর দে রে। বিনোদিনী বোধহয় ইচ্ছে করেই নিতান্ত নিষ্ঠুরভাবে মহেন্দ্রের এই উচ্ছ্বাসে হঠাৎ আঘাত দিল। বলল, বিহারী ঠাকুরপো এখন কোথায় আছেন খবর জানো? মহেন্দ্র নিমেষের মধ্যে বিবর্ণ হয়ে বলল, সে তো এখন কলকাতায় নেই। বিনোদিনী, তার ঠিকানা কি? মহেন্দ্র, সে তো কাউকেও বলতে চায় না। বিনোদিনী, সন্ধান করে কি খবর নেওয়া যায় না? মহেন্দ্র, আমার তো তেমন জরুরি দরকার কিছু দেখি না। বিনোদিনী, দরকারি কি সব? আশৈশব বন্ধুত্ব কি কিছুই না? মহেন্দ্র, বিহারী আমার আশৈশব বন্ধু বটে, কিন্তু তোমার সঙ্গে তার বন্ধুত্ব দুদিনের, তবু তাগিদটা তোমারই যেন অত্যন্ত বেশি বোধ হচ্ছে। বিনোদিনী, তাই দেখে তোমার লজ্জা পাওয়া উচিত। বন্ধুত্ব কেমন করে করতে হয় তা তোমার অমন বন্ধুর কাছ থেকেও শিখতে পারলে না। মহেন্দ্র, সেজন্য তত দুঃখিত নই, কিন্তু ফাঁকি দিয়ে স্ত্রীলোকের মন হরণ কেমন করে করতে হয় সে বিদ্যে তার কাছে শিখলে আজ কাজে লাগতে পারত। বিনোদিনী, সে বিদ্যা কেবল ইচ্ছা থাকলেই শেখা যায় না, ক্ষমতা থাকা চাই। মহেন্দ্র, গুরুদেবের ঠিকানা যদি তোমার জানা থাকে তো বলে দাও, এই বয়সে তার কাছে একবার মন্ত্র নিয়ে আসি, তারপরে ক্ষমতার পরীক্ষা হবে। বিনোদিনী, বন্ধুর ঠিকানা যদি বের করতেই না পারো তবে প্রেমের কথা আমার কাছে উচ্চারণ করো না। বিহারী ঠাকুরপোর সঙ্গে তুমি যেমন ব্যবহার করেছ তোমাকে কে বিশ্বাস করতে পারে? মহেন্দ্র, আমাকে যদি সম্পূর্ণ বিশ্বাস না করতে তবে আমাকে এত অপমান করতে না। আমার ভালোবাসা সম্বন্ধে যদি এত নিঃসংশয় না হতে তবে হয়তো আমার এত অসহ্য দুঃখ ঘটত না। বিহারী পোষ না মানবার বিদ্যা জানে, সেই বিদ্যাটা যদি সেই হতভাগ্যকে শেখাতো তবে বন্ধুত্বের কাজ করত। বিহারী যে মানুষ তাই সে পোষ মানতে পারে না। এই বলে বিনোদিনী খোলা চুল পিঠে মেলে যেমন জানালার কাছে দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। মহেন্দ্র হঠাৎ দাঁড়িয়ে উঠে মুষ্টিবদ্ধ করে রোষ গর্জিত স্বরে বলল, কেন তুমি আমাকে বারবার অপমান করতে সাহস করো? এত অপমানের কোনো প্রতিফল পাও না? সে কি তোমার ক্ষমতায় না আমার গুণে? আমাকে যদি পশু বলে স্থির করে থাকো তবে হিংস্র পশু বলেই যেন। আমি একেবারে আঘাত করতে জানি না, এত বড় কাপুরুষ নই। বলে বিনোদিনীর মুখের দিকে চেয়ে ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল। তারপর বলে উঠল, বিনোদ, এখান থেকে কোথাও চলো, আমরা বের হয়ে পড়ি। পশ্চিমে হোক পাহাড়ে হোক, যেখানে তোমার ইচ্ছা, চলো। এখানে বাঁচবার জায়গা নেই, আমি মরে যাচ্ছি। বিনোদিনী বলল, চলো, এখনই চলো, পশ্চিমে যাই। মহেন্দ্র, পশ্চিমে কোথায় যাবে? বিনোদিনী, কোথাও নয়, এক জায়গায় দুদিন থাকবো না, ঘুরে বেড়াবো। মহেন্দ্র বলল, সেই ভালো, আজ রাত্রেই চলো।
বিনোদিনী সম্মত হয়ে মহেন্দ্রের জন্য রন্ধনের উদ্যোগ করতে গেল। মহেন্দ্র বুঝতে পারল বিহারীর খবর বিনোদিনীর চোখে পড়েনি। খবরের কাগজে মন দেবার মতো অবধান শক্তি বিনোদিনীর এখন আর নেই। পাছে দৈবাৎ সে খবর বিনোদিনী জানতে পারে, সেই উদ্বেগে মহেন্দ্র সমস্ত দিন সতর্ক হয়ে রইল।